তারেক সাহেব যে জবাবদিহিতে দেখে আসছে ইউকেতে, সেই জবাবদিহিতে উনি ইমপ্লিমেন্ট করতে পারে, এবং তার ইমপ্লিমেন্টেশন শুরু করতে হবে তার দলের ভিতর থেকে, যেটা আমি মনে করি যে আজকে শুরু হয়েছে, যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না এবং প্লট নেবে না। পুলিশ এবং ক্ষমতাসীন গুন্ডারা এই জনগণের হাঁটার জায়গা ভাড়া দিয়া সেইখান থেকে চাঁদাবাজি করে। দেখুন, আমি মনে করি এখন পর্যন্ত যা কিছু হয়েছে সেটা ভালোই হয়েছে, আদার দেন বিএনপি যে আহ, সংস্কার যে গণভোটের আওতায় যে সেকেন্ড ওথটা সেটা যে নেয় নাই, এইটা বাদে। সো আমি প্রথম ভালো দিকগুলো বলি, যে একটা সামাওরাদার একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। 100% পার্টিসিপেটরি ওই সেন্সে বলা যাবে না যে একটা দল তো এখান থেকে মানে নির্বাচন করার সুযোগ নাই তাদের। সো তারপরে বাংলাদেশে যারা আছে 60% ভোটার টার্ন আউট গুড, এবং যে পজিটিভ দিকগুলো সৃষ্টি হয়েছে, যে আহ জনাব তারেক রহমান অন্য অন্য দলের নেতাদের সাথে যে দেখা করেছেন, গুড জেস্টার এবং পজিটিভ পলিটিক্স আমি মনে করি। এখন মন্ত্রিসভার ভালো মন্দ আছে, সমালোচনার জায়গা আছে, অ্যাপ্রিসিয়েট করারও জায়গা আছে। সো বিএনপি একটা ভালো কাজ করেছে। জামাত যে একটা ঘোষণা করেছিল আগে তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নিবে না, সেইটা বিএনপি আজকে ঘোষণা করেছে। সো এইটা আমরা দীর্ঘদিন ধরে এই ইস্যুটাকে সমালোচনা করছিলাম, যে জনগণ যেখানে 200 থেকে 300% ট্যাক্স দেয়, সেখানে এমপিরা যারা রাজনীতি করতে আসে স্বেচ্ছায় জনসেবায় আসে, তারা কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবে বা প্লট নেবে? আর এই প্লট নিয়ে একটা বড় বড় ধরনের একটা জালিয়াতি ঢাকা শহরে চলতেছে, মানে সীমাহীন জালিয়াতি। সেই জালিয়াতি কি? একটা আইন আছে যে কারো পিতা বা পিতামহ যদি একবার সরকারি প্লট পায়, তাহলে হুম। তারা পরবর্তীতে সরকারি কোনো প্লট পাবে না রাজুক বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে। এইখানে মিথ্যা হলফনামা দিয়ে এইভাবে প্লট নিচ্ছিল, এবং বিশেষ করে যারা বিগত দিনে এমপি ছিল, তাদের অনেকেরই পিতা অথবা মাতা অথবা তার দাদা এদের কারো নামে প্লট ছিল। সো তারা মিথ্যা হলফনামা দিয়ে এইগুলো নিত, এবং টু দ্যাট এক্সটেন্ট এই প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক, তার একটা মামলা আমার কাছে আছে। সেই মামলায় আমি দেখলাম যে তার বাবা 18 কাঠা জমি পেয়েছিল রাজুক থেকে। সেইখান থেকে সে সেই তথ্য হাইড করে ভুল হলফনামা দিয়ে 10 কাঠার প্লট নিছে পূর্বাচলে। সেই মামলাটা চলমান, দুদকের মামলা। সো এইটা একটা ভালো দিক। এখন ট্যাক্স ফ্রি গাড়ির মানুষের এক্সপেকটেশন কি? ট্যাক্স ফ্রি গাড়ি আপনি নিলেন না, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব ভালো করেছেন, কিন্তু পূর্ববর্তী সময় যারা নিয়েছে, তাইলে তারা সেই বেনিফিটটা কেন ভোগ করবে? সেইটা একটা আইন করে ভূতপূর্ব এফেক্ট দিয়ে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে। ট্যাক্স হলো জনগণের সম্পত্তি। একটা আইন করে এটা যদি করে, তাহলে বিএনপির জনসমর্থন বেড়ে যাবে, এক। 2 নম্বর হলো, বিএনপি আরো অনেক ভালো উদাহরণ সৃষ্টি করতে পারে। নিশ্চয়ই তারেক সাহেব 17 বছর বিলেতে থেকে এগুলো শিখে আসছেন, যে দলের ভিতরে কিভাবে জবাবদিহিতা নিয়ন্ত্রণ করতে হয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। তাহলে কি করতে পারে? যে যাদের এমপি মন্ত্রী হয়েছে, তারা আজকে দেশে বলতে পারে আগামী 1 মাসের ভিতরে তারা সমস্ত সম্পত্তির হিসাব দাখিল করবে, এবং জনগণের উদ্দেশ্যে প্রতি বছর তাদের সম্পত্তি কতটুকু বাড়লো সেইটাও তারা দাখিল করবে, প্রতি বছর একবার দাখিল করবে। এর চেয়ে ভালো জিনিস কোনো কিছু হতে পারে না। এবং আশা কি আপনি, তাদের প্রতি আশাটা হলো যে এই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, যে একটি ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে মানি লন্ডারিং হবে না, যেখানে এই যে ভোগবাদিতায় লিপ্ত হবে না, যেখানে ব্যাংক লুট হবে না, যেখানে মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে না, যেখানে লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না, যেখানে ক্রোনি ক্যাপিটালিজম মানে পরিবারতান্ত্রিক ধনতন্ত্র সৃষ্টি হবে না, হুম। সেটি যে কোনো জবাবদিহিতামূলক সমাজ অথবা জনকল্যাণের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এইটা যদি এইটা যদি করতে পারে, তাহলে আই এম শিওর যে এই 5ই আগস্টের আপনার যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেটা 80% পূর্ণ হবে। সেই ক্ষেত্রে যদি সংস্কার থেকে বিএনপি সরে যায়, যখন সংস্কার কমিশনে আলোচনা হচ্ছিল, তখন মানুষ কিন্তু একটা ইমপ্রেশন পেয়েছে যে বিএনপি যেখানে যেখানে ডিসেন্টিং নোট দিয়েছে সেইটা বাদে তারা একমত হবে।
কিন্তু আজকে সেইখান থেকে তারা একটা অন্য অবস্থান নিয়েছে, যে অবস্থানটা একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এইখানে কিন্তু সমালোচনা হবে যে তারা ক্ষমতা পেয়েই জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে। যদিও সাংবিধানিক যে প্রভিশন গুলো বলেছে এগুলো সত্য, কিন্তু আপনি তো পরিবর্তন যে পরিবর্তনটা আসবে সংস্কারের মাধ্যমে সেইখানে আপনি একমত পোষণ করছেন। সেইটা কিন্তু ইমপ্লিমেন্টের দায়িত্বটা এখন মূলত যারা ক্ষমতাসীন তাদের ঘাড়ে আসবে। তো এইটা কিভাবে বিএনপি অ্যাড্রেস করবে সেটা কিন্তু এদেশের মানুষ খুব আপনার কেয়ারফুলি, মানে খুব মানে নজর রাখবে এটার উপরে। তো সেই জন্য আমি বলি যে সংসদটা আমি মনে করি একটা ভাইব্রেন্ট সংসদ হবে, এবং যে মামলাগুলো 32টা সিটির উপরে যে আবেদন হয়েছে, যে 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 অভিযোগ হয়েছে, সেইটা একদম লফুলি আইনগতভাবে আপনার নিষ্পত্তি হবে, সেটা আমরা দেখতে চাই। সত্যিকারে যে অভিযোগগুলো আনা হয়েছে, রেজাল্ট ম্যানিপুলেশন সেটা হয়েছে কিনা, সেইটা আমরা জনগণ, মেম্বার অফ দ্য সিটিজেন, এই পাবলিক মেম্বার হিসেবে আমাদের সেটা জানার অধিকার রয়েছে। আর এর বাদে আমি মনে করি বড় দুইটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা নিজেরাই একটা পার্টিশন ভিউ নেয় অনেক সময়, এবং যারা ক্ষমতায় থাকে তার কারো দুর্নীতির বিচার হয় না। যাদের আগে জেল জরিমানা হয়েছে বিভিন্ন মেয়াদে, তারা 5ই আগস্টের পরে টেকনিক্যাল কারণ দেখায় সমস্ত থেকে ক্লিন সার্ভিস নিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির আসলে আর কোনো বিচার হচ্ছে না। আর একটা হলো স্বাধীন দুর্নীতি দমন সংস্থা, যে রাজনৈতিক কোনো ম্যানিপুলেশন থাকবে না বিচারপতি নিয়োগে এবং বিচার ব্যবস্থা ডেলিভারি, বিচার ব্যবস্থার ভিতরে এবং বিচার ব্যবস্থায় বিচারপতি নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক ম্যানিপুলেশন থাকবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের মূল কারণ হইল রাজনৈতিক ম্যানিপুলেশন, রাজনৈতিক তদবিরকে অযোগ্যতা হিসেবে আনতে হবে। আপনি প্রত্যাশা করছেন, বাস্তবতা কি আসলে এটা আপনি কতটা আপনি আশ্বস্ত এসব ব্যাপারে? একইভাবে দুর্নীতি দমনে পলিটিক্যাল কোনো রিকোয়েস্ট যাবে না, যে কি রিকোয়েস্ট, অমুকরে ধরো অমুকরে ছাড়ো, নো। তাদের ইন্ডিপেন্ডেন্ট প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতিবাজদেরকে হ্যান্ডেল করতে হবে। একইভাবে কোনো বিচার ব্যবস্থায় কোনো টেলিফোন যাবে না। আপনার মনে আছে না, এরশাদ সাহেব টেলিফোন করছিল, সেটা যখন লিক হইলো তখন একজন বিচারপতি সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এছাড়া আরো অনেক আশা আছে যে ঢাকার যে জঙ্গল সমতুল্য একটা ট্রাফিক ব্যবস্থা ঢাকা শহরে, এবং পুরো ট্রাফিক ব্যবস্থা যে ভেঙে পড়েছে, সেইটা কিভাবে অ্যাড্রেস করবে। ঢাকা শহরে কোনো ফুটপাত নাই, আপনি বিশ্বাস করতে পারেন যে গুলশান বনের মতো জায়গায় কোনো ফুটপাত নাই। এই ফুটপাত রাজনৈতিক গুন্ডারা পুলিশের সহায়তা, পুলিশ এবং ক্ষমতাসীন গুন্ডারা এই জনগণের হাঁটার জায়গা ভাড়া দিয়া সেইখান থেকে চাঁদাবাজি করে। সো চাঁদাবাজি যে একটা ক্রাইসিস হিসেবে আবির্ভূত হতে পারে, সেইটা 5ই আগস্টের পরে আবির্ভূত হয়েছে যে চাঁদাবাজ একটা ক্রাইসিস একটা ন্যাশনের জন্য। আপনি বাড়িঘর বানাবেন, আপনার চাঁদা দিতে হবে। আর সবচেয়ে বড় চাঁদা হয় রাজনৈতিক যে প্রজেক্ট গুলো নেয়, 1 টাকার জিনিস 10 টাকায়, 1 টাকার জিনিস 10 টাকা যদি হয়, আপনার যে বিদ্যুতের যেটা দাম হওয়া উচিত ছিল, গ্যাসের যে দাম হওয়া উচিত ছিল, সেইটাকে আপনি অনিয়মতান্ত্রিক ভাবে মানে বাড়িয়ে আপনি এক ধরনের চাঁদাবাজি করছেন। এবং সেইখান থেকে প্রজেক্ট গুলো একদম যথাযথ প্রক্ষালন হবে কিনা। যে প্রজেক্ট পৃথিবীর অন্য দেশে মনে করেন 100 কোটি হয়, বাংলাদেশে এটা 300 কোটি 400 কোটি টাকা হয় কেন, সেইটার একটা জবাবদিহিতা বাংলাদেশের মানুষ চাবে। এবং আমি মনে করি যে তারেক সাহেব যে জবাবদিহিতা দেখে আসছে ইউকেতে, সেই জবাবদিহিতা উনি ইমপ্লিমেন্ট করতে পারে, এবং তার ইমপ্লিমেন্টেশন শুরু করতে হবে তার দলের ভিতর থেকে, যেটা আমি মনে করি যে আজকে শুরু হয়েছে, যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না এবং প্লট নেবে না। যত চাপ আসুক এই পলিসিতে স্টিক থাকতে হবে। ধন্যবাদ।